হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিলভার স্ক্রিন চ্যানেলে। আমরা চেষ্টা করি এই চ্যানেলে বিশ্বের সেরা মুভিগুলো যথাসম্ভব বিস্তারিতভাবে এক্সপ্লেন করার, যাতে মুভির কোনো প্লট আপনাদের বুঝতে ব্যাঘাত না ঘটে। এক ভয়াবহ হত্যার অভিযোগে এক ব্যাংকারকে পাঠানো হয় জেলে, কিন্তু কারাগারের দেয়াল যতই অন্ধকার হোক না কেন আশা কখনো বন্দী হয় না। এটা সেই গল্প যেখানে বন্ধুত্ব জন্ম নেয় কারাগারের ভিতর, আর মুক্তির স্বপ্ন ভেঙে দেয় লোহার শিকল। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের মুভি ইতিহাসের সবচেয়ে বেশি IMDb রেটেড প্রাপ্ত দ্য শশাঙ্ক রিডেম্পশন। সালটা 1947। মুভির শুরুতে আমাদের দেখানো হয় মুভির মেন ক্যারেক্টার অ্যান্ডি ড্রুফেন্সকে। সে একটি গাড়িতে বসে আছে, চেহারায় চিন্তার ছাপ। গাড়ির ড্রয়ার থেকে একটা গান ও কিছু বুলেট বের করে ও মদ পান করতে থাকে। ক্যামেরা শিফট করে আমাদের একটা কোর্ট দেখানো হয়। অ্যান্ডিও আছে এখানে এক উকিল তাকে জিজ্ঞাসা করে যে অ্যান্ডি সে রাত্রে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে খুন করেছে কিনা। উত্তরে অ্যান্ডি বলে তার সাথে নাকি সে রাত্রে তার স্ত্রীর মনোমালিন্য হয়েছিল। অ্যান্ডি আসলে তার স্ত্রী পরকীয়া প্রেমিকের ব্যাপারে সব জেনে গিয়েছিল, কিন্তু তার স্ত্রী এর সমাধান হিসাবে অ্যান্ডির কাছ থেকে ডিভোর্স চাচ্ছিল। কিন্তু অ্যান্ডি ডিভোর্স না দেওয়ায় রাগে তার স্ত্রী বাসা থেকে বের হয়ে তার প্রেমিকের কাছে চলে যায় দেখা করতে। অ্যান্ডি নাকি বন্দুক নিয়ে ঠিকই বের হয়েছিল, কিন্তু মদ পান করে নেশার ঘরে থাকায় সে তার মদ চেঞ্জ করে ও ফিরে আসে। আসার সময় সে তার বন্দুক একটা নদীতে ফেলে দেয়, কিন্তু উকিল জোর করে প্রমাণ করতেই চাচ্ছে যে অ্যান্ডি তার স্ত্রী ও প্রেমিককে খুন করেছে। সে বলে তাদের শরীর থেকে নাকি সর্বমোট 8টা গুলি পাওয়া যায়, অথচ অ্যান্ডির কাছে যে গান দেখেছিলাম সেটা একটা 9mm গান, যাতে একসাথে 6টা বুলেট লোড করা যায়। কিন্তু অ্যান্ডি তার স্ত্রীকে খুন করার অভিযোগ অস্বীকার করতে থাকে। প্রধান বিচারপতি তাকে আজীবন কারাদণ্ড দিয়ে দেয়। ক্যামেরা শিফট করে আমাদের একটা জেলখানা দেখানো হয়। এই জেলের নাম শশাঙ্ক জেল। খুবই বিখ্যাত জেল এটি, কারণ এই জেল এতটাই নিরাপত্তায় বেষ্টিত যে এখান থেকে পালানো একেবারেই অসম্ভব। তার উপর জেলের ভিতরেও বিভিন্ন ধরনের নির্যাতন চলে, যার কারণে ভিতরে বেঁচে থাকাটাও খুব কঠিন। এনার নাম এলিস বয়েড রেডিং, আমরা ছোট করে রেড বলেই ডাকব। সে নাকি বিগত 20 বছর ধরে এখানে আসামি হিসাবে আছে। তাকে একটা ট্রায়ালের জন্য ডাকা হয়। ট্রায়ালে পাশ করলে আসামিদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু রেডকে করা প্রশ্নের উত্তরগুলো জাজ যারা ছিল তাদের পছন্দ হয় না, তাই তাকে রিজেক্ট করে আবারও জেলে পাঠানো হয়। জেলের ভিতরে রেডের একটা ছোটোখাটো নেটওয়ার্ক আছে। সে জেলে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ও ড্রাগ সাপ্লাই করে। হঠাৎ জেলে সাইরেন বেজে ওঠে। জেলে নিয়ে আসা হয় নতুন আসামিদের। অ্যান্ডিও আসে সাথে। পুরনো আসামিরা সব একজোট হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এক প্রকার উল্লাস যাকে বলে। কিছু কয়েদি তো রেডের কাছে এসে বাজি পর্যন্ত ধরে বসে যে নতুন আসা কোন আসামি সবার আগে কান্না করবে। সবাই যার যার মতো আসামি নিশানা করে, কিন্তু রেড অ্যান্ডির ওপরে বাজি লাগায়। পরের সিনে দেখি জেলের ওয়ার্ডেন মিস্টার নর্ডানকে। সে এসে নতুন আসামিদের জেলের সব রকম নিয়মকানুনের ব্যাপারে বলতে শুরু করে। বোঝা যায় মিস্টার নর্ডান বাইবেলকে খুব ফলো করে ও যিশুর ভক্ত। সে সবাইকে বলে দেয় এমন কিছু যেন না করে যার মাধ্যমে সৃষ্টিকর্তার অপমান হয়। পরের দৃশ্যে দেখি আজকে নতুন আসামি যারা এসেছে তাদেরকে উলঙ্গ করে পানি ও পাউডার দিয়ে গোসল করিয়ে যার যার সেলে নিয়ে যাওয়া হয়। রাত্রে পুরানো আসামি যারা আছে সবাই নতুন আসামিদের উদ্দেশ্যে মুরগির ডাক দিতে থাকে, জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। নতুন আসা এক মোটা কয়েদি এতে বিরক্ত বোধ করে কান্না শুরু করে দেয়। গার্ডরা এসে পুরানো আসামিদের কিছু না করে সেই মোটা আসামিকে মারতে থাকে। এক পর্যায়ে মারতে মারতে অজ্ঞান হয়ে পড়ে যায় সেই আসামি। পরের দিন সবাই টেবিলে বসে নাস্তা করছে। জানতে পারি আগের রাত্রের মার খাওয়া সেই মোটা আসামি নাকি মারা গেছে। এদিকে এন্ডিকে দেখতে পাই আমরা। সে রেডের সাথে কিছুটা সখ্যতা গড়ে তুলছে। এন্ডি রেডকে বলে সে একটা হাতুড় তাকে ব্যবস্থা করে দিতে পারবে নাকি। রেড হাতুড়ের ব্যাপারে জানতে চাইলে অ্যান্ডি জানায় সে জেলখানায় ছোট ছোট পাথরের মূর্তি বানাবে। যেহেতু সে আজীবন কারাদণ্ডের আসামি, তাই সে চিন্তা করেছে এভাবেই তার টাইম পাস করবে। রেড এর বিনিময়ে $10 চায়। অ্যান্ডি রাজি হয়। রেড এখানে অ্যান্ডিকে 3জন আসামির ব্যাপারে তাকে সতর্ক করে দেয়। কারণ হিসাবে জানায় ওই 3জন আসামি নাকি সমকামী, আর তাদের নজর পড়েছে অ্যান্ডির ওপর। এরপর আমরা দেখি অ্যান্ডির চাওয়া সেই হাতুড়িটা জেলে এসেছে। প্রতিটা পদক্ষেপে যারা রেডকে সাহায্য করছিল হাতুড়িটার জন্য, সবাইকে রেড সিগারেটের প্যাকেট দিচ্ছে। শেষে সেই হাতুড়ি অ্যান্ডির কাছে এসে পৌঁছায়। এই হাতুড়ির কাজ সম্পর্কে আমরা পরে জানতে পারবো। দেখি রেড যে 3জন আসামির ব্যাপারে অ্যান্ডিকে সতর্ক করেছিল তারা অ্যান্ডিকে প্রায় মারধর করে। কাহিনী শিফট হয় 2 বছর পরে, অর্থাৎ 1949 সাল। অ্যান্ডির জীবন এই 2 বছরে জেলের ভিতর অনেকটাই পাল্টে গেছে। জেলের একটা কাজের জন্য কিছু লোকের প্রয়োজন পড়ে, তাই ওয়ার্ডেন কিছু আসামিকে সেখানে কাজ করার সুযোগ করে দেয়। বিনিময়ে জেলের ভিতর সেই আসামিরা অতিরিক্ত কিছু সুবিধা পাবে। এখানে একটা অফিসারকে বলতে শোনা যায় তার ভাই মারা যাওয়ায় তাদের প্রপার্টি থেকে $35,000 সেই অফিসার পাবে।
কিন্তু তার মধ্যে মোটা অঙ্কের একটা অর্থ সরকারকে ট্যাক্স দিতে হবে। আবার সে একটা গাড়িও কিনবে, সেজন্যও নাকি সরকারকে আলাদা করে ট্যাক্স দিতে হবে। এনডি এই কথা শুনে সেই অফিসারের কাছে আসে। এনডি যেহেতু ব্যাংকে চাকরি করতো, তাই এসব ট্যাক্সের ব্যাপার স্যাপার সে খুব ভালোভাবে জানে। এনডি এসে সেই অফিসারকে পরামর্শ দেয়, সে যদি তার টাকাটা তার স্ত্রীকে দিয়ে দেয় তাহলে কোনো ট্যাক্স কাটা যাবে না। কারণ স্বামী নাকি $60,000 পর্যন্ত তার স্ত্রীকে দিতে পারবে, যেখানে সরকার কোনো ট্যাক্স কাটতে পারবে না। এনডি বলে এই কাজের কাগজপাতি সে করে দিতে পারবে। শর্ত হিসাবে বলে এর বিনিময়ে তার বন্ধুদেরকে 3টা বিয়ার দিতে হবে। কেমন বন্ধুত্ব দেখেছেন। পরের দৃশ্যে দেখি আসামিরা জেলের সিনেমা হলে মুভি দেখছে। আমরা দেখি রেডও আছে এখানে। এনডি এসে রেডকে বলে তার নাকি রীতা হাইওয়ার্থের একটা পোস্টার লাগবে। রীতা হাইওয়ার্থ সেই সময়ের এক নায়িকার নাম। রেড রাজি হয়। সে এনডির কাছ থেকে 2 সপ্তাহ সময় নেয় পোস্টার আনার জন্য। সিনেমা হল থেকে বের হবার সময় সেই যে আসামিগুলো যাদের ব্যাপারে রেড মুভি শুরুতে এনডিকে সতর্ক করেছিল, তারা এনডিকে ধরে বেধড়ক মারতে থাকে। মারতে মারতে অবস্থা এমনই হয় যে এনডিকে 1 সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। পাশাপাশি সেই আসামিকেও অন্ধকার সেলে পাঠানো হয় শাস্তি হিসেবে। আমরা সেখানে সেই অফিসারকেও দেখি যাকে মোটা অঙ্কের ট্যাক্স থেকে বাঁচিয়েছিল এনডি। সে এখন এনডির বন্ধু। এনডিকে মারার কারণে সে এসে সেই আসামিকে মারতে থাকে। শেষে ওই আসামিকে পাঠানো হয় হাসপাতালে। এদিকে দেখি এনডি হাসপাতাল থেকে ফিরে আসবে, এজন্য রেড কিছু পাথর জমায়। সে চায় এনডি যাতে পাথরগুলি দিয়ে দাবা খেলার গুটি বানায়। এনডির চাওয়া সেই রীতা হাইওয়ার্থের পোস্টারটিও এনডির কাছে চলে আসে। দেখতে পাই জেলের ওয়ার্ডেন এসেছে কারাগারে। সে সাথে আরও অনেক অফিসার নিয়ে আসে আসামিদের সেল চেক করার জন্য। ওয়ার্ডেন এনডির কাছে এসে এনডিকে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করার প্রস্তাব দেয়। যেহেতু এনডি উচ্চশিক্ষিত এবং ব্যাংকে জব করত, এনডি রাজি হয়। আমরা এনডিকে দেখতে পাই আস্তে আস্তে সে নর্মাল আসামির জীবন ছেড়ে বেরিয়ে আসছে। এনডির কাছে জেলের সব অফিসাররা এসে তাদের ট্যাক্স চুরি করার কাগজ বানাচ্ছে। শুধু শশাঙ্ক জেলের অফিসাররা করে এমনটাই নয়, অন্য জেল থেকেও লোকজন এসে এনডিকে দিয়ে কাগজ বানায় যাতে ট্যাক্স দিতে না হয় সরকারকে। রেড এসে মাঝে মধ্যে এনডিকে এই কাজে সাহায্য করে। দেখতে পাই এনডি সরকারকে প্রতি সপ্তাহে চিঠি লিখত লাইব্রেরির তহবিলের জন্য। পরের সিনে দেখি শশাঙ্ক জেলের সবচেয়ে বয়স্ক পুরনো লাইব্রেরিয়ান ব্রুকসকে। সে এই জেলে 50 বছর থাকার পর আজ মুক্তি পাচ্ছে। যদিও স্বাভাবিক জীবনযাপন করাটা তার পক্ষে এখন অনেকটাই অসম্ভব, কারণ জীবনের অর্ধেকের বেশি সময় সে জেলেই কাটিয়ে দিয়েছে, যার কারণে সেখানকার জীবনের সাথে সে একদম মানিয়ে নিয়েছে নিজেকে। সে তার বর্তমান জীবনের সাথে আর খাপ খাইয়ে নিতে পারে না। শেষে একদিন আত্মহত্যা করে বসে। এর আগে সে এনডি ও রেডের উদ্দেশ্যে চিঠি লিখে একটা 6 বছর পরের ঘটনা। মনে আছে সরকারকে এনডি চিঠি লিখত লাইব্রেরির তহবিলের জন্য। সরকার শেষমেশ সেই চিঠির প্রতি উত্তর পাঠায়, সাথে লাইব্রেরির জন্য কিছু বই ও $200। আসলে সরকার এক প্রকার বিরক্ত হয়ে অ্যান্ডির লাইব্রেরির জন্য এই $200 দিয়েছিল, যাতে অ্যান্ডি চিঠি না পাঠায়। কিন্তু এনডি এবার প্রতি সপ্তাহে 2টি করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়, যেখানে আগে প্রতি সপ্তাহে 1টি করে পাঠাতো। এনডি এবার সরকারের পাঠানো বইগুলো চেক করতে থাকে। সেখানে সে একটা গানের সিডি পায়। এনডি নিজেকে ধরে রাখতে পারে না। জেলে থাকা 10 বছরের মাথায় প্রথম সে গান শুনবে। এনডি জেলখানার রেডিওতে সেই গান লাগিয়ে সাউন্ড একদম ফুল দিয়ে দেয়। এনডি চাচ্ছিল জেলখানার সবাই যাতে এই গান শুনতে পারে, কেননা সে জেলে আসার পর থেকে জেলে কখনো গান বাজতে শুনেনি। জেলের অফিসারকে সে বাথরুমে আটকে রাখে। এনডি গান ছেড়ে চেয়ারে বসে আছে, এমন সময় জেলের ওয়ার্ডেন সাথে কিছু অফিসার নিয়ে আসে। দরজার গ্লাস ভেঙে তারা ভিতরে প্রবেশ করে ও গান বন্ধ করে দেয়। শাস্তি হিসাবে এনডিকে 1 সপ্তাহের জন্য অন্ধকার কারাগারে পাঠানো হয়, যাকে আমরা কালকুঠরি বলি। সালটা 1959 সাল। মনে আছে সরকার আগেরবার $200 করে দিবে বলেছিল, যাতে এনডি সরকারকে আর চিঠি না দেয়। কিন্তু এনডি সিদ্ধান্ত নিয়েছিল সপ্তাহে একটার জায়গায় 2টা করে চিঠি পাঠাবে। সরকার এবার তার উপর বিরক্ত হয়ে সপ্তাহে $500 করে পাঠাবে বলে। তাও এনডি যেন সরকারকে আর বিরক্ত না করে চিঠি দিয়ে। এনডি সেই টাকা দিয়ে আরও কয়েকটি ক্লাব থেকে বিপুল পরিমাণ বই সংগ্রহ করে, ফলে লাইব্রেরিটি আরও বড় হয়। এনডি যেহেতু লাইব্রেরিয়ান, তাই আসামিরা লাইব্রেরিতে বই পড়ার পাশাপাশি যেন গানও শুনতে পারে সেই ব্যবস্থা করে। জেলের ওয়ার্ডেন মিস্টার নর্ডান এবার নতুন একটা পরিকল্পনা হাতে নেয়। সে সরকারি কোনো কাজ অল্প টাকায় জেলের আসামিদের দিয়ে করিয়ে নিত। বলতে পারেন এতে নর্ডানের কী লাভ? লাভ তো অবশ্যই আছে। সে সেই টাকা থেকে অল্প পরিমাণ টাকা আসামিদের দিত, বাকি টাকা সে নিজে মেরে দিত। আর সেই বাগিয়ে নেওয়া টাকার হিসাব রাখত এনডি। অ্যান্ডি যে ডায়েরিতে সেই টাকার হিসাব রাখত, সেই ডায়েরিটা আবার একটা গোপন লকারে রেখে দিতে হতো। দিন যায়। একদিন নতুন কিছু আসামি আসে শশাঙ্ক জেলে। এই আসামির নাম টমি উইলিয়ামস। তার সাথে অ্যান্ডি ও রেডের ভালো সখ্যতা গড়ে ওঠে। টমি কিছুটা লেখাপড়া এনডির লাইব্রেরিতে এনডির কাছ থেকে শিখে নেয়। টমি একদিন রেডের কাছ থেকে জানতে পারে এনডি কী জন্য এই জেলে আসামি হয়ে এসেছিল, মানে কোন কেসে আর কি।
এখানে একটা টুইস্ট আসে আমাদের সামনে। টমি জানায় সে জানে অ্যান্ডির স্ত্রী ও তার প্রেমিককে কে খুন করেছে। সে এখানে এলমো প্লাজ নামের একটা লোকের কথা বলে। টমি নাকি এলমোর সাথে অন্য একটা জেলে ছিল, সেখানে তার সাথে এলমোর দেখা ও পরিচয় হয়। তখন কথায় কথায় এলমো নাকি তাকে এইরকম একটা কেসের ব্যাপারে জানায়, যেই কেসে এলমো এক মহিলা ও তার প্রেমিককে খুন করেছিল, কিন্তু সেই কেসের জন্য আরেকজনকে জেলে যেতে হয়েছিল। মানে অ্যান্ডির স্ত্রী ও প্রেমিককে আর কেউ নয়, এলমো খুন করেছিল, আর সেই খুনের সাজা পাচ্ছে অ্যান্ডি। বাংলাদেশেও তো এরকমটা অহরহ হচ্ছে, তাই না? অ্যান্ডি ছুটে যায় জেলের ওয়ার্ডেন মিস্টার নর্ডানের কাছে। অ্যান্ডি তাকে টমের কথাগুলো জানায়, বলে টমিকে প্রধান সাক্ষী বানিয়ে অ্যান্ডির কেসটা যেন নর্ডান রিওপেন করে। নর্ডান অ্যান্ডির কথায় রাজি তো হয়ই না, উল্টো সে অ্যান্ডির উপর রেগে যায়। এক পর্যায়ে অ্যান্ডির সাথে নর্ডানের ঝগড়া লেগে যায়, যার শাস্তি হিসাবে অ্যান্ডিকে 1 মাসের জন্য অন্ধকার সেলে পাঠানো হয়। দেখতে পাই টমিকে মিস্টার নর্ডান এক জায়গায় ডাকে কথা বলার বাহানায়। সেখানে সে অফিসার দিয়ে টমিকে গুলি করে মেরে ফেলে। আসলে অ্যান্ডি যদি নির্দোষ প্রমাণ হয় তাহলে তো অ্যান্ডি জেল থেকে ছাড়া পেয়ে যাবে, তখন নর্ডানের ধান্দার হিসাবে বা রাখবে কে? তাছাড়া অ্যান্ডি বাইরে গিয়ে যদি নর্ডানের কালো টাকার কথা বলে দেয় তাহলে নর্ডান ফেঁসে যাবে। এজন্য সে টমিকে ষড়যন্ত্র করে মেরে ফেলে, যাতে অ্যান্ডি যে নির্দোষ সে ব্যাপারে কোনো প্রমাণ না থাকে। 1 মাস পর নর্ডান যায় অ্যান্ডির কাছে। সে অ্যান্ডিকে তার আগের কাজে আসার জন্য প্রস্তাব দেয়। অ্যান্ডি জানিয়ে দেয় সে ওই কাজ আর করবে না, মানে নর্ডানের ধান্দার টাকার হিসাব করবে না আর কি। নর্ডান শাস্তি হিসেবে আবারও অ্যান্ডিকে আরও 1 মাসের সাজা দেয় সেই কালকুঠুরিতে। 1 মাস পর অ্যান্ডি বের হয়ে একা জেলের একটা জায়গায় বসে থাকে। রেড আসে তার সাথে কথা বলতে। অ্যান্ডি তাকে জানায় মেক্সিকোতে জিওয়ার ডানিও নামে একটা জায়গা আছে, প্রশান্ত মহাসাগরের পাশে। অ্যান্ডি যখন এখান থেকে ছাড়া পাবে তখন সে সেই জায়গায় গিয়ে তার বাকি জীবন কাটাবে। যাওয়ার সময় অ্যান্ডি রেডকে একটা কথা বলে। সে বলে, রেড, তুমিও তো একদিন ছাড়া পাবে, একটা কাজ করো। জেল থেকে তুমি ছাড়া পাওয়ার পর বক্সটনের বড় মাঠের কাছে থাকা দেয়ালের পাশে একটা ওয়াক গাছ আছে। সেই গাছের নিচে কালো পাথরের নিচে একটা জিনিস পুঁতে রাখা থাকবে, সেটা তোমার জন্য, মনে করে নিয়ে যেও। রেড কিছু বলে না। সেভাবে 2 মাস কালকুঠুরিতে থাকায় অ্যান্ডি হয়তো পাগল হয়ে গেছে। পরের সিনে দেখি অ্যান্ডি নর্ডানের সেই কালো টাকার হিসাব করার কাজ শুরু করে দিয়েছে। ওয়ার্ডেন তাকে জুতা পরিষ্কার করতে বললে অ্যান্ডি সেটা করে তার সেলে চলে আসে। পরের দিন জেলে সাইরেন বেজে উঠলে সবাই বাইরে এসে দাঁড়ায়। অফিসার দেখে অ্যান্ডি সেখানে নেই। সেল চেক করতে আসলে যা দেখে, বিশ্বাস করেন রাসেল ভাই, তা দেখার জন্য কেউ মোটেও রাজি ছিল না। অ্যান্ডি সেলে নেই। ওয়ার্ডেনকে জানানো হয়। আগের দিনে অ্যান্ডিকে যে জুতা পরিষ্কার করিয়েছিল সে বক্স খুলে দেখে ভেতরে পুরানো একজোড়া জুতা। ওয়ার্ডেনের মাথা গরম হয়ে যায়। সে রেডকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে, কিন্তু রেড কিছু জানে না। রাগে ওয়ার্ডেন সেই পোস্টারটায় কিছু ছুঁড়ে মারে, যেটা অ্যান্ডি রেডকে দিয়ে আনিয়েছিল, কিন্তু সেটা পোস্টার ছিঁড়ে ভিতরে চলে যায়। ওয়ার্ডেন পোস্টারটি সরিয়ে ফেলে। আর এরপরে আসে মুভি জগতের সবচেয়ে বড় টুইস্ট। পোস্টারটির পিছনে একটা সুড়ঙ্গ বানানো ছিল। সুড়ঙ্গ যেখানে শেষ হয় সেদিকে তল্লাশি শুরু করে অফিসাররা, কিন্তু অ্যান্ডির কোনো নামগন্ধ নেই। পাওয়া যায় সেই হাতুড়িটি ও অ্যান্ডির জামা কাপড়। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় অ্যান্ডি কীভাবে এই সুড়ঙ্গটি বানিয়েছিল। অ্যান্ডি প্রতি রাতে দেয়ালে লাগানো পোস্টারটির পিছনে তার সেই $10 আনা হাতুড়ি দিয়ে অল্প অল্প করে খোদাই করত, আর তার ফলে যে বালু বা ইটের টুকরোগুলো ভাঙত সেগুলো সে পকেটে পুরে নিত। পরের দিন জেলের মাঠে গেলে সে সেগুলো অল্প অল্প করে মাঠের বালুর সাথে মিশিয়ে দিত। শেষ যেদিন অ্যান্ডি ওয়ার্ডেনের ডায়েরিতে তার কালো টাকার হিসাব করেছিল, দেখি সেদিন অ্যান্ডি আসল ডায়েরিটা নিজের কাছে রেখে একটা নকল ডায়েরি লকারে রেখেছিল। এরপর ওয়ার্ডেনের স্যুট আর জুতো নিজে নিয়ে নেয়। তারপর রাত্রে যখন জেলের সব লাইট বন্ধ হয়ে যায়, অ্যান্ডি তার খোঁড়া সেই সুড়ঙ্গ দিয়ে বের হতে থাকে। একটা পাইপ বেয়ে নিচে নেমে সে নর্দমার পাইপটা ফাটায়। পাইপ ফাটানোর শব্দ কেউ শুনতে পায়নি, কারণ সে রাত্রে বৃষ্টি হচ্ছিল, সাথে প্রচুর বজ্রপাত। অ্যান্ডি সে পাইপ দিয়ে বিশাল বড় মাঠের রাস্তা অতিক্রম করে ফাইনালি 20 বছর পর নিজেকে সেই জেল থেকে মুক্তি দেয়। এরপর অ্যান্ডি একটা ব্যাংকে আসে। নর্ডান তার কালো টাকাগুলো যে অ্যাকাউন্টে রেখেছিল, অ্যান্ডি তাকে সেই অ্যাকাউন্টের ওনার হিসেবে দাবি করে। জানতে পারি নর্ডান তার কালো টাকা রাখার জন্য স্টেভ নামের একটা ভুয়ো পরিচয়ে অ্যাকাউন্ট খোলে, এবং এই অ্যাকাউন্টের সকল কাগজে নর্ডান অ্যান্ডিকে দিয়ে স্বাক্ষর করাতো। তাই অ্যান্ডির করা নকল স্বাক্ষর অ্যাকাউন্টের ওনারের স্বাক্ষরের সাথে মিলে যায়। ফলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যান্ডিকে আসল মালিক মনে করে। এখান থেকে অ্যান্ডি $3,70,000 উঠিয়ে নেয়। আসলে অ্যান্ডির এই পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। সে ইচ্ছে করে নর্ডানের সাথে সখ্যতা গড়ে তোলে এবং অ্যাকাউন্টের যাবতীয় সব কিছু সেই হ্যান্ডেল করত। অ্যান্ডি জানতো একসময় সে ঠিকই জেল থেকে পালাতে সক্ষম হবে।
তাই বের হয়ে তার বাকি জীবনটা পার করতে যাতে কোনো সমস্যা না হয় সেই অর্থ জোগানোর জন্য তার এই পরিকল্পনা। এরপর আমরা রেডকে দেখি। মুভির শুরুতে যে ট্রায়ালে তাকে রিজেক্ট করা হয়েছিল তাকে আবার সেই ট্রায়ালে ডাকা হয়। এবার সে সব কিছু ঠিকঠাক করে ও প্রায় 40 বছর পর সে শশাঙ্ক জেল থেকে মুক্তি পায়। বের হয়ে সে সেই একই কাজ ও একটা রুম পায় সরকার থেকে, যেমনটা দেয়া হয়েছিল আগের লাইব্রেরিয়ান ব্রুকসকে, যে মুভি শুরুতে আত্মহত্যা করেছিল। দিন ঠিকঠাক যাচ্ছে। একদিন রেডের মনে পড়ে অ্যান্ডির কথা। সেই অ্যান্ডির দেয়া সেই বক্সটনের কাছের গাছটার নিচে যায়। গিয়ে সে একটা কালো পাথরের নিচে সত্যি সত্যি একটা বক্স খুঁজে পায়। অ্যান্ডি যেমনটা বলেছিল। বক্স খুলে রেড ভিতরে একটা খামে কিছু ডলার ও একটা চিঠি পায়। চিঠিতে অ্যান্ডি জানায় সে সেই জায়গায় আছে যেখানে অ্যান্ডি রেডকে বলেছিল জেল থেকে বের হবার পর যাবে। সাথে আরেকটা কথা লেখা ছিল, রেড, আশাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। জীবনে যতই অন্ধকার আসুক না কেন, মানুষের দরকার বেঁচে থাকার জন্য আশা ও ধৈর্য, তাহলে জীবনে সব কিছুই করা যায়। মুভি এখানে শেষ হলেও দ্য শশাঙ্ক রিডেম্পশন আমাদের মনে করিয়ে দেয়, দেয়াল যতই শক্ত হোক আশা তা ভেদ করবেই। এই সিনেমা শেখায় মুক্তি শুধু বাইরের না, ভেতরেও আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। মুভি সংক্রান্ত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, কেননা সামনে আসছে আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন।